ক্লাস 12-এর থার্ড সেমিস্টার এক্সামের জন্য আমাদের যে প্র্যাকটিস সেশন চলছিল, এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেনের কিছু প্র্যাকটিস সেশন যেমন আমাদের চলছিল, ঠিক আছে? তো সেটার আজকে থার্ড পার্ট। ওকে, তো শুরু করা যাক। তোমরা যদি এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করে যাও তো এক্সামে গিয়ে এরকম টাইপেরই কিছু কোশ্চেন তোমরা পাবে আশা রাখছি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো শুরু করা যাক। 1 নম্বর কোশ্চেন, একটি বদ্ধ তলে অন্তর্মুখী তড়িৎ ফ্লাক্স এবং বহির্মুখী তড়িৎ ফ্লাক্স যথাক্রমে φ1 এবং φ2 হলে তলের অভ্যন্তরে তড়িৎ আদান কত হবে? দেখো, এই কোশ্চেনটা সলভ করতে গেলে তোমাকে গাউসের উপপাদ্য জানতে হবে, ঠিক আছে? দেখো, তড়িৎ ফ্লাক্স ফাই ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। এই ফর্মুলা না জানলে তুমি এই কোশ্চেন করতে পারবে না। তাহলে এটা তোমাকে আগে জানতে হবে। এই ফাইটা কি? ফাইটা হচ্ছে কোনো বদ্ধ তলের মধ্যে দিয়ে মোট তড়িৎ ফ্লাক্স। মোট তড়িৎ ফ্লাক্স মানে যে পরিমাণ তড়িৎ ফ্লাক্স ঢুকছে প্লাস যেটা বেরোচ্ছে, ঠিক আছে? একটা থেকে একটা বাদ দিয়ে ধরে নাও এটা একটা তল। আমি থিওরিটাও মোটামুটি ক্লিয়ার করার চেষ্টা করছি। যারা থিওরিটা জানো না তারা নোট করে রেখে দেবে, ঠিক আছে? মানে ফর্মুলাগুলো। এটা একটা তল, এই তলের মধ্যে দিয়ে বাইরে থেকে কিছু তড়িৎ ফ্লাক্স ভেতরের দিকে যাচ্ছে, ঠিক আছে? ওকে, তো এখানে মোট তড়িৎ ফ্লাক্স হবে যে পরিমাণ তড়িৎ ফ্লাক্স ঢুকছে মাইনাস যে পরিমাণ তড়িৎ ফ্লাক্স বেরোচ্ছে, সেটা হচ্ছে এখানে মোট তড়িৎ ফ্লাক্স। তাহলে ফাই ইজ ইকুয়ালস টু φ2 মাইনাস φ1 ইজ ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট। দেন কিউ ইজ ইকুয়ালস টু φ2 মাইনাস φ1 ইন্টু এপসাইলন নট। দেখো, কোশ্চেনের অ্যান্সার বেরিয়ে গেল, এটা কোনো বড় কথা নয়। তোমাকে এই কোশ্চেনটাতে বুঝতে হবে যে থিওরি কী কী লাগছে, এমনভাবে সলভ করবে যেন ওই থিওরি দিয়ে আরও কোশ্চেন যখন দেবে তুমি যেন সলভ করতে পারো। বুঝতে পেরেছো? ওকে, নেক্সট কোশ্চেন। কোনো ঘনকের অভ্যন্তরে কিউ আধানের 8টি তড়িৎ দ্বিমেরু রাখা থাকলে ঘনকের মধ্যে দিয়ে নির্গত মোট তড়িৎ ফ্লাক্স কত হবে? এটার জন্য আগে তোমাকে জানতে হবে যে দ্বিমেরু কী। দুটো সমপরিমাণ কিন্তু বিপরীতধর্মী আধান, লাইক মাইনাস কিউ আর প্লাস কিউ, ঠিক আছে? এরা যদি আর দূরত্বে অবস্থান করে তাহলে এই গোটা সংস্থাটাকে বলা হয় একটা তড়িৎ দ্বিমেরু। তাহলে একটা তড়িৎ দ্বিমেরুর মোট আধান কত? একটা তড়িৎ দ্বিমেরুর যে মোট আধান সেটা মাইনাস কিউ প্লাস কিউ ইজ ইকুয়ালস টু 0। গাউসের উপপাদ্য আমি এখনই আগের পাতায় বোঝালাম, ফাই ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। তাহলে একটা জিনিস দেখো, ওই যে একটা তল, এর ভেতরে 8টা যদি তড়িৎ দ্বিমেরু থাকে, সে প্রত্যেকটা দ্বিমেরুর জন্যই তো কোনো চার্জ, মোট চার্জ কিছুই নেই, কারণ দ্বিমেরুর মোট চার্জ 0। তাহলে ভেতরে কোনো চার্জই নেই। কিউ যদি 0 হয় তাহলে ফাইও কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে উত্তর হবে 0। ওকে, আশা রাখছি বুঝেছো। পরের কোশ্চেনে যাই। দেখো, একটা চিত্র দেওয়া আছে। প্রদত্ত চিত্রে দেখতেই পাচ্ছ যে রোদ দেখানো হয়েছে, 3টে রোদ আছে, কিন্তু এরকম করে দাগ আছে। এর মানে হচ্ছে শর্ট সার্কিট, ঠিক আছে? এইরকম যদি থাকে তাহলে দুটো বিন্দুর, মানে যে দুটো বিন্দুর মধ্যেই তারটা কানেক্ট আছে, সেই দুটো বিন্দুর তড়িৎ বিভব একই। তার মানে এখানে যদি বিভব ভি হয়, V1 হয়, এখানে বিভব V2। ক্লিয়ার? সরি, একই হবে বললাম না, V1। যদি এরকম তার দিয়ে যুক্ত থাকে তাহলে দুটো বিন্দুর বিভব একই হয়। তাহলে এটা V1 হলে এটা V1, এটা তোমাকে আগে জানতে হবে, ঠিক আছে? এটা একটা সিঙ্গেল ওয়্যার, এর কোনো রেজিস্ট্যান্স নেই, তাহলে দুটো বিন্দুর বিভব কী হবে? একই হবে। বেশ ভালো কথা। আবার এই তারটা দেখো এখানে যুক্ত হয়ে আছে, তাহলে এই যদি V2 হয় তাহলে এও কী হবে? V2, ঠিক আছে? তাহলে আমি কিন্তু এই গোটা পরিবাহীটাতে দুটো মাত্র বিভব পেলাম, একটা হচ্ছে V1 আর একটা হচ্ছে V2। 4টে বিন্দু থাকতে পারে কিন্তু বিভব দেখো পেলাম দুটো, ঠিক কি না বলো? তাহলে আমি এইটাকে নিলাম V1 আর এটাকে নিলাম V2। তাহলে এইটা ছিল V1, এটা V1, এটা V2, এটাও তাহলে V2 হবে, কারণ যেহেতু তার দিয়ে যুক্ত আছে। তাহলে V1 আর V2-র মাঝে খুব ভালো করে দেখো, 3টে রোধ যুক্ত করা আছে। আর 3টে রোধ যদি ওই V1 আর V2-র মাঝে যুক্ত করা থাকে তাহলে এই 3টে কি? প্যারালাল কম্বিনেশন বা সমান্তরাল সমবায়। আর সমান্তরাল সমবায়ের তুল্য রোধ তোমাদের জানা আছে, 1/R ইজ ইকুয়ালস টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এবার এখানে 3টেই আর আর আর, তাহলে তুল্য রোধ 1/RP ইজ ইকুয়ালস টু 1/R প্লাস 1/R প্লাস 1/R 3/R। তাহলে RP ইজ ইকুয়ালস টু R/3। ওকে, নেক্সট।
একটি প্রোটন এবং একটি আলফা কণাকে একটা চৌম্বক ক্ষেত্রের সমবেগে লম্বভাবে স্থাপন করা হলো, তাদের বৃত্তাকার পথের ব্যাসার্ধগুলির অনুপাত কী হবে? তার মানে চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা প্রোটন আর একটা আলফাকে লম্বভাবে প্রবেশ করিয়ে দিয়েছে। এটা মনে করো চৌম্বক ক্ষেত্র এই দিকে কাজ করছে, আর প্রোটন আর আলফাকে তুমি এই দিকে প্রবেশ করিয়ে দিয়েছো, প্রোটনকে আর আলফাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। প্রথমত তো জানতে হবে যে ওদের উপর কী বল কাজ করছে। 90 ডিগ্রিতে প্রবেশ করলে যে বলটা হয় সেটা হয় কিউভিবি, এটা আগে জানতে হবে। এটা কি চৌম্বক বল, মানে এফ বি, এফএম ধরা হয়, এফএম ম্যাগনেটিক ফোর্স এফএম। ঠিক আছে, এই চৌম্বক বল একটা আহিত আধানের ওপর কাজ করবে। ঠিক আছে, তো এবার এই চৌম্বক বলই কিন্তু অভিকেন্দ্র বলের যোগান দেয়। এবার এদেরকে বৃত্তাকার পথে ঘোরাতে লাগবে। এরা যেই ঢুকে যাবে এদেরকে বৃত্তাকার পথে ঘোরাবে চৌম্বক ক্ষেত্র। সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধ কী হবে এটাকে মনে রাখতে হবে। ওই বৃত্তাকার পথের ব্যাসার্ধ হয় আর ইকুয়াল টু এম ভি বাই কিউবি, আর ইকুয়াল টু এম ভি বাই কিউবি, এটা মনে রাখতে হবে তোমাকে। এবার এখানে দেখো বলে দিয়েছে ভি একই বেগে প্রবেশ করেছে। ঠিক আছে, আর কি একই বলেছে, চৌম্বক ক্ষেত্রও একই চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করেছে। তার মানে আমি এটা বলতে পারি যে আর ভ্যারিজাজ এই ক্ষেত্রে এম বাই কিউ। তাহলে আর প্রোটন বাই আর আলফা ইজ ইকুয়ালস টু এম প্রোটন বাই এম আলফা। ঠিক আছে, এবার এক মিনিট, সরি, এটা ভুল হচ্ছে একটু। বের করতে বলেছে ব্যাসার্ধ, এটা একটু চেঞ্জ হবে। আর প্রোটন বাই আর আলফা ইকুয়াল টু, দেখো এখানে এম বাই কিউ আছে, তাহলে এম প্রোটন বাই কিউ প্রোটন বাই এম আলফা বাই কিউ আলফা। তাহলে এম পি বাই এম আলফা ইন্টু কিউ আলফা বাই কিউপি। এমপি বাই এম আলফা মানে এখানে বলা আছে, না বলা থাকলেও তুমি জানো একটা প্রোটনের ভর হয় আলফার 4 গুণ, আলফার ভর হয় প্রোটনের 4 গুণ। প্রোটন হালকা, আলফা ভারী। তাহলে এমপি বাই 4 ইন্টু এমপি ইন্টু আলফার আধান হয় প্রোটনের দ্বিগুণ, তাহলে 2 কিউপি বাই কিউপি। কিউপি মানে আমি প্রোটনের আধান বুঝিয়েছি, বুঝতে পেরেছো? কিউপি কেটে দাও, এমপি কেটে দাও, 2 2 4 কেটে দাও, তাহলে কত হবে? হাফ, 1:2। আশা করি ক্লিয়ার। নেক্সট পেজ দেখো, সাবেশাঙ্ক বলে দিয়েছে এল ইকুয়াল টু 2 মিলি হেনরি। বেশ, একটা কুণ্ডলিতে টি সময়ে তড়িৎ প্রবাহ মাত্রা হলো I সমান টি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস টি। কত সময় পরে তড়িৎচালক বল শূন্য হবে? দেখো, তড়িৎচালক বল বের করার ফর্মুলা আগে তোমাকে জানতে হবে। ই ইকুয়াল টু মাইনাস এল ডিআই ডিটি, এইটা হচ্ছে তড়িৎচালক বল বের করার ফর্মুলা সাবেশাঙ্ক দিয়ে। এখানে আই বলা আছে, তাহলে আগে তো তুমি ডিআই ডিটিকে বের করে নাও। তাহলে ডিআই ডিটি কত হচ্ছে দেখো, একে যখন তুমি ডেরিভেটিভ করবে তখন পার্সিয়াল ডেরিভেটিভ করতে হবে, কারণ গুণ আছে যেহেতু, টি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস টি। তাহলে প্রথমে টি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস টি এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টি কনস্ট্যান্ট, টি স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2t। যদি গুণ আকারে থাকে তাহলে ডেরিভেটিভের নিয়ম এইটা, প্রথমটা কনস্ট্যান্ট সেকেন্ডটা ডেরিভেটিভ, সেকেন্ডটা কনস্ট্যান্ট প্রথমটা ডেরিভেটিভ। আমি কিন্তু তাই করেছি এখানে। ঠিক আছে, বেশ। এবার দেখো কত সময় পর তড়িৎচালক বল শূন্য হবে। বেশ, এটাকে একটু লিখে নিই। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস টি যদি কমন নিয়ে থাকি আমি এখানে পেয়ে যাব 2t মাইনাস টি স্কোয়ার। সেকেন্ড টার্মটাকে আগে লিখলাম কারণ পজিটিভ টার্মটা আনার জন্য। ওকে, তাহলে ই ইকুয়াল টু কী হচ্ছে, মাইনাস এল বলা আছে 2 ই টু দি পাওয়ার মাইনাস টি 2t মাইনাস টি স্কোয়ার। ঠিক আছে, এবার তুমি এইটা ইকুয়াল টু 0 করে দাও, কারণ ওরা তো বলেই দিয়েছে কত সময় পর শূন্য হবে তড়িৎচালক বল। তার মানে এইটা ইকুয়াল টু 0 করে দাও। এইটা ইকুয়াল টু যদি 0 করে দাও, মাইনাস টি 2t মাইনাস টি স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে 2t ইজ ইকুয়ালস টু টি স্কোয়ার, তাহলে টি ইকুয়াল টু 2 সেকেন্ড। তাহলে উত্তর হয়ে যাবে 2 সেকেন্ড। আশা করি ক্লিয়ার। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, একটা চিত্র দেওয়া হয়েছে, বলছে তুল্য ধারকত্ব কী হবে। এই চিত্রে তোমরা দেখতে পাচ্ছ, আচ্ছা এইটাও 1.5। ওকে, এটা প্রিন্টিং মিস্টেক আছে, দুটো 1.5-এর ধারকত্ব সমান্তরালে যুক্ত করা আছে। ধারকের যে ক্যালকুলেশন সেটা হয় রোধের উল্টো, এটা তোমরা জানো সবাই। তাহলে এখানে কালিটা একটু চেঞ্জ করি।
এখানে 1.5 আর 1.5-এর তুল্য ধারকত্ব কী হবে? 1.5 প্লাস 1.5 মানে 3 মাইক্রো ফ্যারাড। এই 3 মানে এই দুজনার তুল্য, হ্যাঁ। আর এই 3 আর এই 3 এরা কিসে আছে? শ্রেণীতে। এইখানে 3 আছে, এইখানে 3 আছে, এইখানে 3 আছে, ঠিক আছে। তাহলে শ্রেণীতে এই 3 জনার মোট ধারকত্ব কী হবে? 1/c ইকুয়াল টু 1/c1 প্লাস 1/c2 প্লাস 1/c3। তাহলে 1/c ইকুয়াল টু 1/3 প্লাস 1/3 প্লাস 1/3 অর্থাৎ 3/3, ঠিক আছে। অর্থাৎ 1 c ইকুয়াল টু 1 মাইক্রো ফ্যারাড। এইটা হয়ে যাবে উত্তর। মনে রাখতে হবে যে ধারকত্বের ক্যালকুলেশনগুলো ঠিক রোধের উল্টো হয়, ওটা গুলিয়ে ফেললে হবে না। ওকে, পরের কোশ্চেন দেখো। এটা দেখতেই পাচ্ছ, একটা অর্ধবৃত্ত দিয়েছে, কারেন্ট যাচ্ছে এইদিকে এইদিকে, ঠিক আছে, এই যে এইদিকে, তারপরে এইদিকে। এটা যারা মোটামুটি থিওরিটা পড়েছো, যেখানেই পড়ছো না কেন তোমরা, হ্যাঁ, তো কভার আশা করি হয়েছে চ্যাপ্টারটা। এটা তড়িৎ চুম্বক চ্যাপ্টার থেকে কোশ্চেন, তোমরা বুঝতেই পারছো। এবার তোমাদেরকে এটা সলভ করার আগে জানতে হবে যে বৃত্তের জন্য যদি কারেন্ট যায় কোনো একটা বৃত্তাকার পরিবাহীর মধ্যে দিয়ে, তাহলে কেন্দ্রবিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত হয় এটা আগে জানতে হবে। ভি ইকুয়াল টু হয়ে যায় μ0I/2R। এটা কেন্দ্রবিন্দুতে চৌম্বক ক্ষেত্র। এই ছবিটাতে একটু ভুল আছে, হ্যাঁ, এই ছবিতে কেন্দ্রটা এইখানে হতো, কারণ যেহেতু অর্ধবৃত্ত এইখানে হতো, ঠিক আছে। এটা একটুখানি ভুল আছে, এইটা হবে আর। তাহলে কোনো একটা বৃত্তাকার পরিবাহীর জন্য ফর্মুলা হচ্ছে এইটা, কেন্দ্রবিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান আর যদি ব্যাসার্ধ হয়। তাহলে অর্ধবৃত্তের জন্য কত? অর্ধবৃত্তের জন্য হবে, আমি যদি B1 নিই, তাহলে μ0I/4R, 2R/2, তার মানে 4R হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার আশা করি। এবার দেখো, এই যে পরিবাহীগুলো আছে, ঠিক আছে, সরলরৈখিক যে পরিবাহীগুলো আছে, ঠিক আছে, এরা তো অসীম দীর্ঘ ঋজু পরিবাহী, কিন্তু অসীম দীর্ঘ বলছি, অর্ধ অসীম। কিন্তু দেখো এই পয়েন্টটা তারের ওপরে অবস্থিত। একটা কথা বলি, কোনো রৈখিক বর্তনীর ওপরে, তার মানে তারের ঠিক ওপরে যদি কোনো বিন্দু থাকে, তাহলে সেখানে তুমি কোনো চৌম্বক ক্ষেত্র পাবে না। যেমন এই পরিবাহীর জন্য তুমি এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র পাবে না, এই পরিবাহীর জন্য তুমি এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র পাবে না, ঠিক আছে। বুঝতে পেরেছো কি বললাম? তুমি এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র পাবে না। এখানে দেখো কেসটা ঠিক এরকম। দেখো, তুমি যদি সোজা এগিয়ে আসো তাহলে এই বিন্দুকে পেয়ে যাবে, তুমি যদি সোজা এগিয়ে আসো তাহলে এই বিন্দুকে পেয়ে যাবে। তাহলে এদের জন্য তুমি কোনো চৌম্বক ক্ষেত্র পাচ্ছ না, পাচ্ছ অর্ধবৃত্তের জন্য। তাহলে অ্যান্সার কী হবে? μ0I/4R, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। তোমাদের একটা কেস বেসড কোয়েশ্চেন থাকবে, তোমরা জানো। তো এই কেস বেসড কোয়েশ্চেনটা দেখো। বেগ ফিল্টার হলো তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্রের মধ্যে দিয়ে অতিক্রান্ত একটি স্থানের মধ্যে দিয়ে যাওয়া আধানযুক্ত কণার স্রোত থেকে একটা নির্দিষ্ট বেগের আধানযুক্ত কণা নির্বাচন করার একটি ব্যবস্থা। তার মানে বেগ ফিল্টার কি না, অনেকগুলো কণা একটা জায়গার মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে আমি কিছু নির্দিষ্ট সংখ্যক, মানে নির্দিষ্ট বেগ সম্পন্ন কণাকে পেতে চাই, তাহলে আমি সেটা বেগ ফিল্টার ব্যবস্থাপনার মাধ্যমে করতে পারি। বেগ ফিল্টারের ব্যবহৃত তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র পরস্পরের সঙ্গে লম্বভাবে ক্রিয়াশীল থাকে। মানে বেগ ফিল্টারে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র দুই কাজ করে, কিন্তু একজন আর একজনের লম্বভাবে কাজ করে। এই দিকে যদি মনে করো ই কাজ করে, তাহলে হয়তো এই দিকে বি কাজ করবে, এরকম আর কি, লম্বভাবে কাজ করে। একটি গতিশীল কণা আহিত কণার উপর ক্রিয়াশীল তড়িৎ বল ও চৌম্বক বলের লব্ধি শূন্য হলে কণাটি বিচ্যুতিবিহীনভাবে চলে যায়। অর্থাৎ যদি একটা কণার ওপর লব্ধি বল শূন্য হয়, তবেই তো সে বিচ্যুতি না হয়ে পুরোপুরি চলে যাবে। মনে করো একটা কণাকে তুমি যে অক্ষ বরাবর প্রবেশ করিয়ে দিলে, তার ওপর চৌম্বক বলও কাজ করছে, তড়িৎ বলও কাজ করছে। যখন এই দুটো বলের মান সমান হয়ে যাবে এবং বিপরীতমুখী হয়ে যাবে, তখনই কিন্তু এই কণাটার ওপর কোনো রকম বল কাজ করবে না ও সোজা বেরিয়ে চলে যাবে, ঠিক আছে। তাহলে এই সময় লব্ধি বল কত হবে? শূন্য হবে। তাহলে বলছে বেগ ফিল্টারের মূল কার্যপ্রণালীর ভিত্তিক সূত্র কোনটি? দেখো, আমরা জানি তড়িৎ বল হচ্ছে QE আর চৌম্বক বল হচ্ছে QVB। এরা সমান হলে বেগ ফিল্টার হবে। তাহলে কিউ কেটে দাও, তাহলে ভি সমান কী হবে? E/B, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে শর্ত, ভি সমান E/B। দেখো, নেক্সট কোশ্চেন বলছে বেগ ফিল্টারে কোন ধরনের কণাগুলিকে নির্বাচন করা হয়?
এখানে না ডাইরেক্ট বলে দিয়েছিল, তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না, কিন্তু আমি লক্ষ্য করেছি। এই দেখো, এই একটি নির্দিষ্ট বেগের আধানযুক্ত কণা নির্বাচন করার একটি ব্যবস্থা। তাহলে খুঁজে নাও নির্দিষ্ট বেগ সম্পন্ন আহিত কণা, ব্যাস হয়ে গেল। তারপরে একটি আহিত কণার ওপর ক্রিয়াশীল চৌম্বক বল সর্বাধিক কখন হবে? এটার জন্য তোমাকে চৌম্বক বলের ফর্মুলা জানতে হবে। এফ ইজ ইকুয়াল টু কিউ ভিবি সাইন থিটা। এবার তোমরা সবাই জানো থিটা 90 ডিগ্রি হলে সাইন থিটা 1 হয়, তাহলে এফ সমান হয়ে যাবে কিউ ভিবি। অর্থাৎ কি, যখন ভি আর বি পরস্পর লম্ব হবে, লম্ব, ঠিক আছে, ভি হচ্ছে কণার বেগ আর বি হচ্ছে চৌম্বক ক্ষেত্র। ওকে, আশা করি ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।